এক্সট্রা টাইম উইথ সালমানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে প্রশ্ন করেন আপনি, উত্তর দেই আমি। যেই প্রশ্নের উত্তরে আবেগ নয় বরং বাস্তবতাকেই বেশি প্রাধান্য দেয়া হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্ন করেছেন মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম। সালমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আলভারো যে নতুন রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন, এতে উনি কতটা সফল হতে পারবে বলে আপনার মনে হয়? আমি শুনলাম উনি যদি রিয়াল মাদ্রিদকে ট্রফি জেতাতে পারেন তাহলে তাকে পার্মানেন্টলি রেখে দেয়া হবে। এ ব্যাপারে আপনার মতামত কি? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আমাদের সবাইকে এই বিষয়টা বুঝতে হবে যে আরবালোয়াকে কখন আনা হয়েছে, কেন আনা হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হলো কখন আনা হয়েছে। জাভি আলোনসোকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাকে আনা হয়েছে। কেন আনা হয়েছে? জাভি আলোনসো ড্রেসিং রুমের পরিবেশ ঠিকঠাক করতে পারছিলেন না, আর যখন একটা দলের ড্রেসিং রুমের পরিবেশ ঠিকঠাক থাকে না তখন সেই দলটার কাছ থেকে ভালো ফলাফল প্রত্যাশা করা একেবারেই অমূলক। তো যে কারণে এই মুহূর্তে আরবালোয়ার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশটা ঠিকঠাক করা, তারপরে রিয়াল মাদ্রিদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সিজন শেষ হওয়ার পর আপনি যদি দেখেন যে, বা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দেখে যে পরিবেশ ঠিকঠাক এবং রিয়াল মাদ্রিদ তাদের ছন্দে ফিরতে শুরু করেছে আর প্লেয়ারদের ভেতরে কোনো ঝামেলা নেই, আরবালোয়া একটা ট্রফি অন্তত পক্ষে এনে দিয়েছেন, তখন তাকে আরও নির্দিষ্ট সময় পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু যদি সেটা না হয় তখন একটা প্রশ্ন দাঁড়াবে যে নতুন কাউকে আনা যায় কি না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আরবালোয়া ড্রেসিং রুমের পরিবেশ এইটা যেহেতু সবার আগে ঠিক করতে হবে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে উনি সফল হবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর যদি তাকে দিয়েও ড্রেসিং রুমের পরিবেশ ঠিকঠাক না হয় তাহলে সিজন শেষে হয়তো বা কোনো একজন প্লেয়ারকে বা কী কী সমস্যাগুলো আছে সেই সমস্যার একটা পার্মানেন্ট সমাধানের দিকে রিয়াল মাদ্রিদ যদি হাঁটে তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। তারপর প্রশ্ন করেছেন মোহাম্মদ আরাফাতুল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। নতুন যিনি এসেছেন তার আন্ডারে রিয়াল মাদ্রিদ কি ভালো খেলবে? এবং ক্লপকে না এনে যদি মরিনহোকে আনা হয় তাহলে কেমন হয়, ভালো হয় না? আরাফাত, আপনার প্রশ্নের মধ্যে দুটো বিষয়, একটা হলো রিয়াল মাদ্রিদ ভালো করবে কিনা, আর ভালো না করলে তাহলে পরবর্তীতে ক্লপ নাকি মরিনহো। দেখুন, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ বা আরবালোয়ার সামনে বড় চ্যালেঞ্জ হলো ড্রেসিং রুমের পরিবেশ ঠিক করা, যেটা একটু আগেও বললাম। এই চ্যালেঞ্জটাকে তাকে সবার আগে সফল হতে হবে এই চ্যালেঞ্জে। যদি সেটা হতে পারেন তারপরে তিনি লিগের বর্তমান যে অবস্থা আছে, চ্যাম্পিয়ন্স লিগের যে অবস্থা আছে, কোপা দেল যে অবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় তিনি ধাপে ধাপে উন্নতি করতে পারবেন বা করবেন। যদি সেটা করতে পারেন তাহলে নতুন কাউকে নিয়ে চিন্তা করার মনে হয় না খুব একটা সুযোগ আছে। কেন এই কথাটা বলছি জানেন? তার কারণ হলো আরবালোয়াকে রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরে মোটামুটি মনিটরিং করার পাশাপাশি তার উপর একটা ভালো আস্থা রিয়াল মাদ্রিদ অর্জন করেছে যে তাকে পরবর্তীতে আমরা আমাদের মেইন টিমে আনতে পারি। তার কারণ তিনি যুব দলে খুব ভালো কিছু করে দেখিয়েছেন। এখন দেখা যাক তিনি কেমন করেন। আপনার প্রশ্নের দ্বিতীয় পার্ট হলো ক্লপ নাকি মরিনহো। দেখুন, এই যে দুটো নাম আপনি নিয়েছেন, এই দুটো নামের মধ্যে ক্লপকেই সবাই এগিয়ে রাখবে মরিনহোর চেয়ে। তার কারণ মরিনহোর ওই যুগটার পরে বা মরিনহো যখন চলে গিয়েছেন তারপরে মরিনহো যেই ধরনের ফুটবল সবাইকে উপহার দিয়েছে, সেই উপহারের মরিনহোর জায়গায় ইয়র্গেন ক্লপ লিভারপুলের হয়ে যেই ধরনের ফুটবল দেখিয়েছেন, সবাই ওই লিভারপুলের উড়ন্ত দুর্দান্ত ফুটবলটাই আসলে রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখতে চাইবে। ক্লপ যদি না হয় তাহলে মরিনহোর আসার সম্ভাবনা আছে কিনা, এখানে বেশ কিছু ক্যাচালও আছে। তার কারণ হলো মরিনহো দীর্ঘদিন ধরে পর্তুগালের কোচ হবেন বলে অপেক্ষা করছেন, তিনি এখন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে আসবেন কিনা এটাও যেমন একটা প্রশ্ন। একই সাথে রেড বুলে আছেন ইয়র্গেন ক্লপ, তিনি ওই জায়গাটা ছেড়ে দিয়ে রিয়াল মাদ্রিদে আসবেন কিনা এটাও একটা প্রশ্ন। তবে কথা হলো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ক্লপের দিকে একটু বেশি ঝোঁকা, তার কারণ ফ্লোরেন্তিনো পেরেজ ক্লপকে একটু বেশি পছন্দ করেন এ কারণে যে তিনি সর্বশেষ লিভারপুলের হয়ে যেই ধরনের ফুটবলটা উপহার দিয়েছেন সেটা মাদ্রিদে যদি আসে তাহলে মোটেও খারাপ হবে না। এখন সর্বশেষ দেখা যাক ফ্লোরেন্তিনো পেরেজ কোনটা ভালো মনে করেন এবং দিন শেষে সিজন শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ আসলে কোন জায়গাটা দাঁড়িয়ে থাকে।
প্রশ্ন করেছেন শাফায়েত হাসান। তিনি বলেছেন আরবালোয়া এই দলটাকে কতটুকু সামলাতে পারবে, আর ভিনিকে ঘিরে তিনি অনেক ভালো মতামত দিয়েছেন, তাহলে কি এমবাপে আর দলের মেইনম্যান থাকবেন না? শাফায়েত হাসান, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে যেমনটা প্রশ্ন করেছেন যে এই দলটাকে আরবালোয়া সামলাতে পারবেন কিনা, দেখুন আমার আপনার দুনিয়ার সবার এই মুহূর্তে এই একটা আস্থাই রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ যেহেতু তাকে দায়িত্বটা দিয়েছে, আশা করা যায় তিনি নিরাশ করবেন না। তবে শুরুতে যে কথাটা বলেছি আপনার এই কথার সাথে আবারও বলে দেই যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে বা আরবালোয়ার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ ঠিক করা। যদি সেটা পারেন তাহলে ভালো রেজাল্ট আশা করা যায়। আর যেটা বলেছেন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তিনি ভালো মন্তব্য করেছেন, এই জায়গায় রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পেকে তাহলে আর মেইনম্যান থাকবেন না। দেখুন এইটা প্রত্যেকটা কোচের ব্রেনের উপরে একটা আলাদা জিনিস থাকে, কিছু সফট কর্নার থাকে, কিছু গেম প্ল্যান থাকে। আরবালোয়া আসলে কোন সেন্সে স্টার্ট করবেন, তারপরে হচ্ছে এই দলটাকে নিয়ে কীভাবে সামনের দিকে এগিয়ে যাবেন, এইটা 2-1টা ম্যাচ বা 5টা ম্যাচ দেখার পরে আমরা মোটামুটি ধারণা করতে পারি। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভিনিকে তার ন্যাচারাল পজিশনে খেলতে দেওয়ার পাশাপাশি তাকে যদি ফ্রিডম দেওয়া হয় তাহলে রিয়াল মাদ্রিদে মেইনম্যান একজন না 2জনও তো হতে পারে। তো সেটা যদি হয় তাহলে কিলিয়ান এমবাপ্পের সাথে ভিনিসিয়াস যদি ক্লিক করে যায় তাহলে রিয়াল মাদ্রিদ সব থেকে বেশি বেনিফিটেড হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রশ্ন করেছেন ইমরান আহমেদ রাফি, ক্লপ নাকি মরিনহো, কে মাদ্রিদের পাশে দাঁড়িয়ে এই ভাঙাচোরা মাদ্রিদকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবে? দেখুন যে দুটো নাম আপনি বলেছেন, দুটো নামই আসলে সুন্দর নাম এবং যোগ্য নাম, আপনি কোনো একজনকে ফেলে দেওয়ার সুযোগ নেই। তবে এই মুহূর্তে মরিনহোর চেয়ে অবশ্যই ফ্যান ফেভারিট বলেন বা পরিস্থিতি বলেন, যেটাই বলেন না কেন, সব জায়গায় ইয়র্গেন ক্লপ এগিয়ে থাকবে। কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকে যায়, ইয়র্গেন ক্লপ যখন রিয়াল মাদ্রিদে আসবেন বা যদি আসেন, তারও তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাটা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দিবে তো? তার কারণ ক্লপ স্বাধীনতা ছাড়া কাজ করেন খুবই কম, আবার কোচদের পূর্ণাঙ্গ স্বাধীনতাটা রিয়াল মাদ্রিদে দেওয়ার সংস্কৃতি খুবই কম আছে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে আমাকে সবাইকেই ভাবতে হবে। প্রশ্ন করেছেন সামিউল আল সিফাত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিয়াল মাদ্রিদ গত 10-12 বছরে যা অর্জন করেছে সব এসেছে জিদান ও কার্লো আনচেলত্তির হাত ধরে। অন্যান্য কোচ যারাই এসেছে তারাই ব্যর্থ হয়েছে। জাভি আলোনসো নিজেকে প্রমাণ করেই এসেছিলেন রিয়াল মাদ্রিদে, তাও তিনি ব্যর্থ হয়েছেন। এখানে খেলোয়াড়দের অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়াই কি মূল কারণ? দেখুন একটা বিষয় আমাকে আপনাকে সবাইকেই মানতে হবে, তা হলো যে 8-10টা ক্লাবের মতো ড্রেসিং রুম রিয়াল মাদ্রিদের না। এখানে তারকাদের ছড়াছড়ি থাকবে এবং সেখানে যদি কোনো প্রকার ইগো ক্ল্যাশ থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে সমাধান করতে হবে, কোচেরই করতে হবে। হ্যাঁ, ক্লাবের থেকে যদি কোচকে একটু সাপোর্ট দেওয়া হয় বেশি করে তাহলে বোধহয় একটু ভালো হতো। কিন্তু ক্লাব যেটা প্রত্যাশা করে তা হলো যে যখন একজন মানুষকে নিয়োগ দেওয়া হয় তাকে সবার আগে এই ম্যানেজারিয়াল দক্ষতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই ইগো ক্ল্যাশগুলো সমাধান করা। তো এই ইগো ক্ল্যাশের সমাধানের পাশাপাশি ফুটবলীয় অবকাঠামো যে সিস্টেম জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে অ্যাপ্লাই করেছেন সেইটা যদি ঠিকঠাক মতন ওয়ার্ক না করে এবং সেখান থেকে যদি পর্যাপ্ত ফিডব্যাক না আসে, প্লেয়াররা যদি খুশি না থাকে, তাহলে দিন শেষে কোচের উপরেই সব থেকে বেশি বদনামটা যায় এবং কোচকেই দিন শেষে বিদায় নিতে হয়। দেখুন একটা বিষয় আপনি স্বীকার করুন আর না করুন, যে দুটো নাম আপনি নিলেন জিদান এবং কার্লো আনচেলত্তি, জিদান রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কার্লো আনচেলত্তির কথা চিন্তা করেন, তিনি লা ডেসিমা এনে দেওয়ার পরে কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে সরিয়ে দিয়েছিল। তো এই যে সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, কোচ যদি ভালো, দল যদি ভালো করে তাহলে কোচকে যেমন বাহবা দেওয়া হয়, দল যদি খারাপ করে তাহলে সব থেকে বেশি দায়ভারটা নিতে হয় কোচকেই। তাহলে বোঝা গেল যে ফুটবলীয় অবকাঠামোর সাথে যদি ম্যানেজারিয়াল দক্ষতায় এই ইগো ক্ল্যাশগুলো যদি কেউ ঠিকঠাক মতন হ্যান্ডেল করতে না পারে তাহলে তার ভেতরে যেই জিনিসটা রয়েছে যে ফুটবলীয় প্রতিভা, সিস্টেম কেন্দ্রিক ফুটবলের উন্নতি, এই জিনিসগুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যায়। এখন এই বিষয়টা আরও একটা এই জায়গাটা আরও একটা প্রশ্ন থেকে যায় যে যেটা লিভারকুজেনে পেরেছেন সেটা কেন এই জায়গাটায় পারলেন না। দেখুন লিভারকুজেনের ড্রেসিং রুম আর রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম আপনি এক যদি করেন তাহলে সেটা আসলে খুব হাস্যকর দেখাবে। ওই জায়গাটা একটা ভিন্ন জায়গা। বরঞ্চ জাভি আলোনসো যদি আরও 5-10 বছর পর মোটামুটি নিজের ওয়েট থেকে নিয়ে শুরু করে নিজের অবস্থানটা একদম পুরো শক্তপোক্ত করে রিয়াল মাদ্রিদ যদি ব্যাক করে আসেন তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। আর এই টার্মে সিচুয়েশন যতটা কঠিন হয়েছে, সেকেন্ড টার্মে যখন আসবেন তখন বিষয়টা অতটা কঠিন হবে না।
প্রশ্ন করেছেন জয় দাস, জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ভুল নাকি সঠিক, আপনি কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরিস্থিতি আসলে যেই পর্যায়ে গড়িয়েছে তাতে করে জাভি আলোনসোর ছেড়ে যাওয়াটা আসলেই সঠিক সিদ্ধান্ত, বা রিয়াল মাদ্রিদ যে আসলে তাকে সরিয়ে দিয়েছে বা যেটাই বলুন না কেন, মিউচুয়াল টার্মিনেশন যেটাই হোক না কেন, তার এই মুহূর্তে না থাকাটা রিয়াল মাদ্রিদ এবং জাভি আলোনসো উভয়ের জন্যই ভালো হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রশ্ন করেছেন কাজী মুবিন, জাভির স্বেচ্ছায় বের হয়ে গেছে নাকি তাকে বের করে দেয়া হয়েছে? 2 নম্বরে তিনি আরও একটা কথা বলেছেন, তা হলো আরবালোয়ার প্লেইং স্টাইল কেমন? আপনার এই প্রশ্নের উত্তরে একটা তিক্ত কথা বলতে হয়। মিডিয়া আসলে যেটা প্রকাশ করছে তা হলো যে রিয়াল মাদ্রিদ এবং জাভি আলোনসো উভয় পক্ষই মোটামুটি মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে ব্যাপারটা শেষ করেছেন, কিন্তু আসলে ব্যাপারগুলো কখনো ভেতরগতভাবে এই জিনিসগুলো ঘটে না। যে রিয়াল মাদ্রিদের ডিসিশন নিয়েছেন যে আমরা তোমার সাথে আর সামনে এগোতে চাই না, ব্যাপারটা এখানে শেষ করা গেলে ভালো হয় বা আমরা এখানে শেষ করতে চাই, কিন্তু যেহেতু ঘরের ছেলে সেহেতু তাকে স্যাক করা হয়েছে এই শব্দগুলো না বলে তার চেয়ে বরং এভাবে বলা যেতে পারে যে আমরা মিউচুয়ালি বিষয়টাকে শেষ করে ফেলেছি। মিডিয়ায় এইভাবেই প্রকাশ হয়, কিন্তু আদতে স্যাক করা হিসেবেই ধরে নিতে হয়। এরপরে আপনি যেটা বলেছেন যে আরবালোয়ার প্লেইং স্টাইল কেমন, দেখুন মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে তিনি আসলে স্বাভাবিকভাবে 4-3-3 এই ফরমেশনে খেলে থাকেন এবং তিনি জুর্গেন ক্লপকে ভালো করে ফলো করে থাকেন এবং তিনি ওনাকে এক প্রকার গুরু হিসেবেই মানেন। তার কারণ হলো তার প্লেইং স্টাইলটা আরবালোয়া খুব ভালোভাবে পছন্দ করেন। তাহলে আশা করা যায় যে ওই ধরনের কিছু একটাই তিনি দিবেন, আর 2-1টা ম্যাচ যাওয়ার পরে আমরা আরও ভালো করে ইনডেপথ আলোচনা করতে পারবো। প্রশ্ন করেছেন সিয়াম জেয়ার, হাই ইন্টেন্সিটি প্রেসিং বেশি দিন টিকে না, এই কথাটা কি ক্লপ প্রমাণ করেছেন নাকি আর্তেতা এবং আলোনসো সেটা নতুনভাবে রিডিফাইন করেছে, নাকি আমরা কোচদেরকে অযথাই হাইপ বানাই? এই প্রশ্নটা যখন আমি দেখছিলাম তখন আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিয়াম। এই ধরনের প্রশ্ন আসলে বা এই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে যখন কথোপকথন হয় তখন আমাদের চারপাশে আসলে ফুটবল নিয়ে চিন্তা ভাবনা যে অনেক হচ্ছে সেটাই প্রমাণ করে। দেখুন, হাই ইন্টেন্সিটি ফুটবল যে আসলে বেশি দিন টিকে না, আমি এই কথাটার পক্ষে ব্যক্তিগতভাবে। তার কারণ কি, যে আপনি হাই ইন্টেন্সিটিতে আপনি আসলে 90 মিনিট খেলতে পারবেন, মানে 90 মিনিট প্রেসারে রাখতে পারবেন প্রতিপক্ষকে, এটার সম্ভাবনা খুবই কম। তার কারণ প্লেয়াররাও তো মানুষ। এক্ষেত্রে একটা বিষয় আরও ভালো করে যদি আমি আপনাকে বলি, আমার ব্যক্তিগত মতামত এগুলো, যে আপনি হয়তোবা সিজনের প্রথম 10টা ম্যাচ খুব টাইটলি খেলেছেন, খুবই প্রেস করে খেলেছেন, কিন্তু এমন একটা সময় আপনার এসে যাবে যে আপনি পরপর 3-4টা ম্যাচ একেবারে খুব বাজে খেলা শুরু করে দিয়েছেন। তো ওই জায়গা থেকে তো আসলে আপনার রিকভারি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার ভেতরে যদি একবারে যে শক্তিগুলো আছে সব যদি খরচ করে ফেলেন, সেটা তো আপনার জন্য বিপজ্জনক। এক্ষেত্রে আমি একটা উদাহরণ আমি আপনাকে টানবো হান্সি ফ্লিককে দিয়ে। ফ্লিক বলের একটা দুর্দান্ত এবং অসম্ভব প্রিয় জিনিস আমার কাছে, তা হলো অফ দ্য বলে তিনি যেইভাবে প্রেস করে, যখন বল থাকে না ওনার কাছে, একেবারে এমনভাবে তিনি প্রতিপক্ষকে চাপে রাখেন। একটা হলো তারা দ্রুত বল হয়তো বা ছেড়ে দিতে হবে, নয়তো মিস পাস করবে, এটা হলো তার প্রেসিংয়ের স্টাইল। কিন্তু যখন তিনি বলটা নিয়ে নেন তখন তিনি একেবারে শান্ত হয়ে যান। কন্ট্রোল, নিজেকে গোছাও, পজিশন ঠিকঠাক করো, এরপর আস্তে 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 তুমি গোছালো একটা অ্যাটাক দাও। এর মানেটা দাঁড়ায় হলো যে যখন তুমি বল নিতে চাও বা যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি অ্যাটাকে যাও, যখন তোমার কাউন্টার অ্যাটাক প্রয়োজন হয় তখন তুমি যাও, যেতে হবে, কিন্তু তোমার ব্রেকে পা রাখতে হবে। কারণ প্লেয়াররাও তো মানুষ। 90 মিনিট একটা প্লেয়ার এইভাবে সমানতালে দৌড়ে খেলবে, এটার আসলে প্রত্যাশা করাটা আসলেই বোকামি। আমি ব্যক্তিগতভাবে বরং এটাই মনে করি যে হাই ইন্টেন্সিটি ফুটবল আসলেই বেশি দিন টিকে না। এটার আমি ব্যক্তিগতভাবে পক্ষে। ততক্ষণ পর্যন্তই টিকবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রিদম ধরে রাখতে পারবেন। কিন্তু 90 মিনিট যেহেতু আপনি পারবেন না, সেহেতু যখন প্রয়োজন তখনই আপনি আপনার শক্তি প্রয়োগ করুন, প্রেস করুন। যখন প্রয়োজন নাই তখন অযথা প্রেস করে খামাখা নিজের শক্তি এগুলো খরচ করার কোনো প্রয়োজন নাই। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি এই এপিসোডগুলো নিয়মিত করার চেষ্টা করব। আপনারা কি মনে করছেন জানাবেন। পরবর্তী এপিসোডে আপনার প্রশ্ন নিয়ে আবারও হাজির হচ্ছি। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।